নারী পুরুষ একে অপরের প্রেমে পড়েন, এ নিয়ে আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না। আর কথায় বলে প্রেম অন্ধ হয়, সে কিছু দেখে না, শুধুমাত্র ভালোবাসাকে গুরুত্ব দেয়, সম্মান করে। আর এই প্রেম কাহিনী যদি সত্যি সত্যি দুজন অন্ধ মানুষের হয় তাহলে কেমন হয়? জন্মগতভাবেই দুজন অন্ধ মানুষ শুধুমাত্র অনুভূতির দ্বারা, অন্তরের চক্ষু দ্বারা পছন্দ করে বিয়ে করেছিল, কিন্তু তার পরের ঘটনা ছিল খুবই ভয়াবহ, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মুভিটার নাম কাবিল, যেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক রোশন ও ইয়ামি গৌতম। তাহলে আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। শুরুতেই মুভির হিরো রোহানকে দেখতে পাই, কিন্তু জন্মগতভাবে সে অন্ধ। রোহান অন্ধ হওয়া সত্ত্বেও সে তার দৈনন্দিন জীবনের কাজ নিজে একাই করতে পারত, কারো সাহায্য লাগে না তার। রোহানের বাবা মা পরিবার কেউ নেই, সে একা। ঠিক এই মুহূর্তে এক মহিলার ফোন আসে তার কাছে। মহিলাটি তাকে একটা রেস্টুরেন্টে দেখা করতে বলে। রোহান জানায় সে তার বন্ধু জাফরকে নিয়ে সময় মতো পৌঁছে যাবে। এরপর রোহান বাসা থেকে বের হয়। রোহান অন্ধ হওয়া সত্ত্বেও সে ছিল ভীষণ ট্যালেন্টেড, প্রতিভাবান। তার শ্রবণ শক্তি ও ঘ্রাণ শক্তি ছিল খুবই প্রখর। তার আশেপাশের মানুষের গন্ধ শুকিয়ে সে বলে দিতে পারে কে এসেছে। তার এমন প্রতিভা দেখে সবাই খুব অবাক হতো। যাই হোক, এরপর রোহান বন্ধু জাফরকে নিয়ে রেস্টুরেন্টে আসে দেখা করতে। আসলে রোহানের এক মেয়ের সাথে বিয়ের কথাবার্তা চলছে। মেয়েটিও অন্ধ, তার নাম হচ্ছে সুপ্রিয়া। জাফর ও মহিলাটি তাদের নিজেদের মধ্যে প্রাইভেটলি কথা বলার জন্য পাশের টেবিলে চলে যায়। এরপর রোহান ও সুপ্রিয়া একে অপরের সাথে পরিচিত হয়। এখানে বুঝতে পারি সুপ্রিয়া ও রোহান দুজনেই সেলফ ইন্ডিপেন্ডেন্ট। সুপ্রিয়া প্রথমত বিয়ে করতে প্রস্তুত ছিল না। সে বলে অন্ধকার তো অন্ধকারই, অন্ধকার তো আর অন্ধকার ঘরে আলো আনতে পারবে না। রোহান বলে ঠিক বলেছেন, কিন্তু অন্ধকার ঘরে কেউ যদি আপনার সাথে থাকে তাহলে অন্ধকারের শূন্যতা পূরণ করা যেতে পারে। আমি কি ঠিক বলেছি? রোহানের এমন কথা শুনে সুপ্রিয়া অনেকটা ইমপ্রেস হয়ে যায়। তারা দুজনে হাসাহাসি করতে থাকে। তাদের দুজনের মধ্যে বেশ একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। রোহান তবুও তাকে আরও কিছুদিন সময় দেয় তাকে এটা নিয়ে ভাবতে। এরপর দেখি তারা একসাথেই ট্যাক্সিতে চলে আসে। রোহান তার জায়গায় নামে। এখানে সুপ্রিয়া রোহানকে বলে সে এখন ডান্স ক্লাবে যাবে। সে ওখানকার একজন মিউজিক টিচার, যেখানে স্টুডেন্টদের নাচ শেখানো হয়, ডান্স শেখানো হয়। এরপর সে চলে যায়। কিন্তু তখন পাশে বসে থাকা অমিত সেলার নামের এক ছেলের নজরে পড়ে যায় সুপ্রিয়া। অমিত হচ্ছে স্থানীয় প্রভাবশালী নেতা মাধাবরাও সেলারের একমাত্র ছোট ভাই। যাই হোক, পরদিন রোহান সুপ্রিয়ার ডান্স ক্লাবে চলে যায় তার সাথে দেখা করতে। রোহান আসাতে সুপ্রিয়া ভীষণ খুশি হয়। এখানে রোহান সুপ্রিয়ার সাথে ডান্স পার্টনার হয়ে নাচার আগ্রহ প্রকাশ করে। সুপ্রিয়া প্রথমত নার্ভাস ছিল, কিন্তু রোহানের জোরাজোরিতে সে মঞ্চে যায়। এরপর রোহান তাকে নিয়ে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ডান্স করতে থাকে। তাদের অসাধারণ পারফর্ম দেখে বাকি সবাই তাদের সাথে নাচে জয়েন করে। এই মুহূর্তে সুপ্রিয়ার রোহানের উপর আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়। তাই তার বুকে মাথা রেখে সে খুব হ্যাপি ছিল। এখান থেকে বের হওয়ার পর একটা শপিং মল থেকে রোহান তাকে জুতো কিনে দিয়ে আবার একসাথে ফিরে আসছিল। কিন্তু শপিং মলে একজন সেলিব্রিটি পার্সন আসে, যাকে দেখার জন্য সবাই হুড়মুড় করে দৌড়ে যাচ্ছিল। তাই মানুষের হুড়োহুড়ির ভিড়ে রোহান ও সুপ্রিয়া দুজনে আলাদা হয়ে যায়। কেউ কাউকে খুঁজে না পেয়ে ভীষণ অস্থির হয়ে যায় ভিড়ের মধ্যে। এজন্য রোহান সুপ্রিয়াকে খুঁজে পেতে কোনো মতে সেলিব্রিটি পার্সনের মঞ্চের কাছে আসে আর বলতে থাকে, আমার বন্ধুকে আমি হারিয়ে ফেলেছি, প্লিজ মাইক দিয়ে অ্যানাউন্স করে আমাকে একটু সাহায্য করুন। তখন সেলিব্রিটি তাকে মঞ্চে আসতে বলে এবং তার হাতে মাইক উঠিয়ে দেয়। তখন রোহান বলে, সুপ্রিয়া আমাকে শুনতে পাচ্ছ? আমি শপিং মলের মঞ্চে দাঁড়িয়ে। সুপ্রিয়া তার কথা শুনতে পেয়ে একজন মহিলার সাহায্যে মঞ্চের কাছে আসে। রোহান সুপ্রিয়ার পায়ের জুতোর খটখট আওয়াজ শুনতে পেয়ে তার কাছে যায় এবং তারা দুজনে একে অপরকে খুঁজে পেয়ে খুবই আনন্দিত হয়। রোহান তাদের ধন্যবাদ জানিয়ে সুপ্রিয়াকে নিয়ে ওখান থেকে চলে আসে এবং একসাথে বসে সময় কাটাচ্ছিল তারা। সুপ্রিয়াও বুঝতে পেরে যায় রোহান তার পারফেক্ট জীবন সঙ্গিনী। একদিন রোহান সুপ্রিয়া ও তার বন্ধু জাফরকে নিয়ে নতুন একটা ফ্ল্যাট দেখতে যায়, যেটা বুকিং করে বিয়ের পর তারা থাকবে। জাফর ফোনে কথা বলতে বলতে আগাচ্ছিল। রোহান তাকে টান দিয়ে থামিয়ে দেয় আর বলে নিচে তাকিয়ে দেখ। আর এক কদম আগালেই জাফর একদম নিচে পড়ে মারা যেত। রোহান নতুন কোনো জায়গায় গেলে আগে ওই স্থান সম্পর্কে জেনে নেয় এবং নিজের মতো করে সে ব্রেইনে একটা মেজারমেন্ট করে নেয় কোথায় কি আছে। আর এইখানের বিষয় সম্পর্কে সে আগে থেকেই অবগত। যাই হোক, রোহান সুপ্রিয়াকে এই ফ্ল্যাট ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। এই ফ্ল্যাটে তারা একদিন থাকবে, তাই সুপ্রিয়া ফ্ল্যাটটি নিজের মতো করে অনুভব করতে থাকে। রোহান তাকে কথা দেয়, তোমার প্রতিটা স্বপ্ন আমি পূরণ করব। এরপর একদিন রোহান তার বন্ধু ও আশেপাশের স্বল্প সংখ্যক প্রতিবেশী নিয়ে সুপ্রিয়াকে বিয়ে করে নিজের ঘরে নিয়ে আসে।
এরপর তাদের দুজনকে বাসর ঘরে দেখতে পাই। এখানে দুজনকে খুব রোমান্টিকভাবে খুনসুটি করতে দেখা যায়। বাসর ঘরে স্বামী স্ত্রী দুজনে রোমাঞ্চ করে। দুজন দুজনকে বিয়ে করতে পেরে খুবই হ্যাপি ছিল তারা। এরপর আমরা রোহানকে তার কর্মস্থলে দেখি। সে একজন ভয়েস আর্টিস্ট। সে কার্টুনের বিভিন্ন রকম ভয়েস দিয়ে থাকে। কাজের ফাঁকে ফাঁকে সে সুপ্রিয়াকে ফোন দিয়ে কথা বলতো এবং অনেক বড় বড় সেলিব্রিটি পার্সনের ভয়েস নকল করে সে সুপ্রিয়াকে বোকা বানাতো, অথচ সুপ্রিয়া সেটা বুঝতেও পারতো না। এটা করে রোহান খুবই মজা পেত। সারাদিন কাজ শেষে রাতের বেলা রোহান সুপ্রিয়াকে নিয়ে বাইরে খেতে যায়। নতুন দাম্পত্য জীবন বেশ হাসি আনন্দেই কাটাচ্ছিল তারা। এখানে রোহান সুপ্রিয়াকে একটা ভয়েস ওয়াচ গিফট করে। গিফট পেয়ে সুপ্রিয়া অনেক খুশি হয়। এরপর তারা সেখান থেকে ট্যাক্সি করে ফিরে আসে। হাসতে হাসতে দুজন বাসায় যাচ্ছিল, কিন্তু রাস্তায় হঠাৎই অমিত তাদের পথ আটকায় এবং তাদের বিরক্ত করতে থাকে। রোহান অমিতকে পথ ছাড়তে বলে, কিন্তু অমিত পথ না ছেড়ে সুপ্রিয়াকে নিয়ে খারাপ ভাষায় 18+ কথা বলে, যার জন্য রোহান খুবই রেগে যায়। এরপর অমিত সুপ্রিয়ার গায়ে স্পর্শ করার চেষ্টা করে। রোহান তখন অমিতের গায়ে হাত তুলতে বাধ্য হয়। ওই মুহূর্তে সুপ্রিয়া চিৎকার করে প্রতিবেশীকে বাইরে আসতে বলে। প্রতিবেশীরা চিৎকার শুনে বাইরে আসে, কিন্তু এসে দেখে ওখানে কেউ নেই। ততক্ষণে তারা পালিয়ে গেছে। রোহান সুপ্রিয়াকে নিয়ে তখন বাসায় চলে আসে। এই ঘটনার পর তাদের নিরাপত্তা নিয়ে রোহান খুবই টেনশনে ছিল। এজন্য রোহান রাজেশ ভাই নামের একজনকে ফোন করে বলে তারা যে ফ্ল্যাটটা বুকিং করেছিল সেটা দ্রুত রেডি করার জন্য, যাতে খুব শীঘ্রই তারা ফ্ল্যাটে উঠে যেতে পারে। এরপর রোহান আবার তার অফিসে চলে যায়। এরপর সুপ্রিয়া যখন বাইরে থেকে বাসায় ঢুকে তখন সে ভেতরে অন্য কারো উপস্থিতি টের পায়। অমিত ও তার বন্ধু ওয়াসিম দুজনে মিলে সুপ্রিয়ার মুখ চেপে ধরে। সুপ্রিয়াকে জোর করে ধরে মুখ বেঁধে বিছানায় নিয়ে যায়। এরপর ইচ্ছে রকম দুজনে মিলে সুপ্রিয়াকে নির্মমভাবে ধর্ষণ করে। দিন শেষে রোহান বাসায় ফিরে আসে। সে সুপ্রিয়াকে ডাকতে থাকে, কিন্তু তার কোনো সাড়া শব্দ পাচ্ছিল না। এরপর রোহান সুপ্রিয়াকে খোঁজাখুঁজি করে খাটের সাথে বাঁধা অবস্থায় টের পায়। তখন সুপ্রিয়ার অসহায় আত্মচিৎকার শুনে রোহানের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। সে বুঝতে পারে সুপ্রিয়ার সাথে কি হয়েছে। এরপর বাসায় পুলিশ ডাকা হয়। এই কেসের মূল তদন্তকারী অফিসার হচ্ছে পুলিশ ইন্সপেক্টর চৌবে। সুপ্রিয়া যেহেতু অন্ধ ছিল তাই তাদের কাউকে সে দেখতে পায়নি। এই জন্য অপরাধীদের বের করার জন্য যথেষ্ট প্রমাণও ছিল না। তাই চৌবে রোহানকে বলে স্ত্রীর মেডিকেল রিপোর্ট বের করতে। একটু পরেই চৌবের ফোনে একটা কল আসে, আর সে ফোন রিসিভ করে ওকে স্যার বলতে থাকে। এখানে বুঝতে পারি চৌবে একজন দুর্নীতিবাজ পুলিশ ইন্সপেক্টর। এরপরেই দেখি রোহান ও সুপ্রিয়াকে মাথাপ্রাওয়ের লোকেরা তুলে নিয়ে গিয়ে সমুদ্রের পানিতে ফেলে দেয়। এরপর রোহান ও সুপ্রিয়া অনেক কষ্টে একে অপরকে খুঁজে পায়। সেখান থেকে তারা কোনো মতে হসপিটালে আসে সুপ্রিয়ার মেডিকেল রিপোর্ট বের করতে। মেডিকেল করার পর ডাক্তার জানায় এমনিতেই 30 ঘন্টা পার হয়ে গেছে, আর সে ভিজে যাওয়াতে ধর্ষণের সমস্ত আলামত নষ্ট হয়ে গেছে। সমুদ্রের পানিতে আলামতগুলো ধুয়ে নষ্ট হয়ে গেছে, তাই ধর্ষকদের বের করার মতো কোনো প্রমাণই আর থাকে না। এরপর তারা আবার থানায় আসে বিষয়টা জানাতে, কিন্তু এখানে পুলিশ তাদের সাথে খারাপ আচরণ করে। তাদের অভিযোগ পুলিশ আর নেয় না, উল্টো তাদের অপমান করে এখান থেকে চলে যেতে বলে। কাগজে কলমে আইন সবার জন্য সমান হলেও বাস্তবে ভিন্ন কথা বলে। আইন সবসময় সবলদের পক্ষেই যায় আর দুর্বলদের বিপক্ষেই কথা বলে। রোহান এই টেনশনে সেদিন রাতে খাবার খায় না। সুপ্রিয়ার সাথেও সেদিন কথা বলার মতো আনন্দ হারিয়ে ফেলেছিল, ঠিকভাবে কথা বলছিল না। তাই সুপ্রিয়া তাকে বলে, আমি জানি তোমার মনের মধ্যে এখন কি চলছে, তুমি যদি চাও আমরা আবার আলাদা হয়ে যেতে পারি। সে তার কাজে ফিরে যাবে আর রোহানও আগের মতো থাকবে। রোহান কোনো কথা না বলে চুপচাপ শুধু কেঁদে যাচ্ছিল। যাই হোক, রোহান পরদিন আবার অফিসে ভয়েস রেকর্ডের কাজ করছিল, কিন্তু সে টেনশনে নিজেকে স্থির করতে পারছিল না। তবুও ভয়েসের কাজ কোনোভাবে শেষ করে আবার বাসায় ফিরে আসে। তখন সে সুপ্রিয়াকে বলতে থাকে, গত রাতে নিজের উপর রাগ করে আমি তোমাকে সান্ত্বনা দিতেই ভুলে গেছি। আই এম সরি সুপ্রিয়া, আমরা আবার আগের মতো হয়ে যাব। অথচ সুপ্রিয়া ফাঁসির দড়িতে ঝুলে আছে। সুপ্রিয়ার পা যখন তার পিঠে এসে লাগে তখন সে বুঝতে পারে সুপ্রিয়া ফাঁসির দড়িতে ঝুলে আছে, সে আত্মহত্যা করেছে। রোহান তো চিৎকার করে কাঁদতে থাকে। দৃশ্যটা ছিল খুবই হৃদয় বিদারক। দুজনের সুখের দাম্পত্য জীবন হঠাৎ করেই তছনছ হয়ে গেল। দুঃখভরা মন নিয়ে রোহান সুপ্রিয়ার সৎকারের ব্যবস্থা করে, তাকে পোড়ানো হয়। প্রিয় মানুষকে হারিয়ে সে কান্নায় ভেঙে পড়েছিল। সুপ্রিয়ার মৃত্যুর পর রোহানও একা হয়ে যায়। একসময় স্থানীয় প্রভাবশালী নেতা অমিতের বড় ভাই মাথাপ্রাও সেলা রোহানের কাছে আসে। সামনেই ছিল তার ইলেকশন। সে রোহানকে একটু থ্রেট দিয়েই বলে পুলিশ টুলিশ এসব তার পকেটে থাকে,
তাই রোহান যেন তার আর ছোট ভাই অমিতের ব্যাপারে মিডিয়ার সামনে মুখ না খুলে, কারণ রোহান খুব ভালো করেই জানে তার স্ত্রীকে অমিত রেপ করেছিল। সেলার চলে যাওয়ার আগে রোহানকে বলে, আচ্ছা বলতো তোর স্ত্রী প্রথমবার রেপ হওয়ার পর সুইসাইড না করে দ্বিতীয়বার রেপ হওয়ার পর সুইসাইড করলো কেন? এই বলে চলে যায়। কিন্তু এই কথা শুনে রোহান একটু চমকে যায়, আর তার মনে পড়ে যায় সুপ্রিয়া সুইসাইডের সময় তার হাঁটুর নিচে সুপ্রিয়ার দুটো ঘড়ি সহ একটা চিঠি সে খেয়াল করেছিল। তাই দ্রুত রোহান রুমে গিয়ে ওই চিঠিটা বের করে। আর এই চিঠিটা হচ্ছে এমন এক ফরম্যাটের চিঠি যেটা অন্ধ লোকেরা হাতের স্পর্শে বুঝতে পারে কি লেখা আছে। সুপ্রিয়া লিখেছিল সেদিন তার সাথে কি হয়েছিল। ঘটনার দিন সুপ্রিয়া নাস্তা বানাচ্ছিল, কিন্তু সুযোগ বুঝে অমিত ও ওয়াসিম আবারও রুমের ভিতর ঢুকে সুপ্রিয়ার মুখ চেপে ধরে, আবারও তাকে নির্মমভাবে রেপ করে। সুপ্রিয়া বুঝতে পেরেছিল সে বেঁচে থাকলে এই একই ঘটনা তার সাথে বারবার ঘটবে, তাই এই শয়তানদের হাত থেকে বাঁচতে সে মৃত্যুকে বেছে নিয়েছে। এমন জীবন থেকে মুক্তি পেতেই সে সুইসাইড করেছিল। সুপ্রিয়া একটা শেষ ইচ্ছার কথাও লিখে গেছে। তার দুটো ঘড়ির একটা ঘড়ি কবর দিতে বলে এবং অন্যটি পুড়িয়ে দিতে বলে। তার এই কথার মাধ্যমে প্রতিশোধের একটা ইঙ্গিত আমরা বুঝতে পারি। এরপর রোহান সেই পুলিশ ইন্সপেক্টর চৌবের অফিসে আসে। তবে রোহান এবার তার কাছে সাহায্য চাইতে আসেনি, কারণ তারা তো সবকিছু জেনেও না জানার ভান করে রয়েছে। তাদের অন্ধ পৃথিবীর থেকেও বেশি অন্ধ আইন শৃঙ্খলা। তাই রোহান বলে, যেই খেলাটা আপনারা শুরু করেছেন সেই খেলাটা আমি শেষ করব। আপনারা যেমন কোনো প্রমাণ না পেয়ে আসামিদের কিছুই করতে পারেননি, ঠিক এমনটাই সে করবে। পুলিশ বলে, তুমি কি ভেবেছো আমরা এসব দেখে শুনে চুপ করে বসে থাকবো? কিন্তু রোহান বলে, আপনারা সবকিছুই দেখবেন, শুনবেন, বুঝবেন, কিন্তু কিছুই করতে পারবেন না, কারণ তার গেমের কোনো লাইফলাইন থাকবে না। রোহান পুলিশকে চ্যালেঞ্জ করে যায়। এরপর থেকেই শুরু হয় আসল খেলা। রোহান অমিতের একটা গোপন আস্তানায় আসে, যেখানে অমিত ও তার বন্ধু ওয়াসিম প্রতিনিয়ত এসে ড্রিঙ্কস করে। এই জায়গাটা রোহান নিজের মতো করে তার ব্রেইনে আয়ত্ত করছিল। ঠিক তখন ওখানে অমিত ওয়াসিম চলে আসে। রোহান তখন লুকিয়ে যায়। রোহান ওখানে লুকিয়ে থেকে তাদের দুজনের কথাগুলো রেকর্ড করে নেয়। এরপর দেখি সেলার ইলেকশনের জন্য জনসভায় বক্তৃতা দিচ্ছিল। সেলারের কথাগুলো রোহান রেকর্ড করে নেয়। তাদের প্রত্যেকের কথা রেকর্ড করে রোহান বারবার শুনে শুনে ভয়েস নকল করছিল। স্ত্রীর হত্যার কঠিন এক প্রতিশোধ নিবে রোহান। এরপর রোহান রেল স্টেশনের পাশেই একটা টেলিফোন বুথ থেকে মাথাব্রাও সেলারের ভয়েস নকল করে ইন্সপেক্টর নালায়েতকে ফোন করে আর বলে ওয়াসিমকে 3-4 দিনের জন্য জেলে আটকিয়ে রাখতে। নালায়েত বলে, স্যার আমার কিছু টাকা দরকার ছিল। রোহান বলে, আরে ওসব নিয়ে টেনশন করো না, সময় মতো পেয়ে যাবে। পরদিন পুলিশ ওয়াসিমকে গ্রেপ্তার করে ফেলে। এরপর রোহান অমিতের কণ্ঠ নকল করে ওয়াসিমের বাসায় তার বোন লুবনাকে ফোন করে কুপ্রস্তাব দেয়। ফোনটা তখন ওয়াসিমের বাবা কানে ধরে আর শুনতে পায় অমিত তার মেয়েকে কুপ্রস্তাব দিচ্ছে। ওয়াসিমের বাবা তখন রেগে ফায়ার, তাই সে অমিতের কাছে গিয়ে কষে একটা চর মারে। অমিত বলে, আমাকে মারলেন কেন, আমি কি করেছি? ওয়াসিমের বাবা বলে, তোকে যদি কখনো আমার মেয়েকে ফোন করতে দেখেছি তাহলে খুন করে ফেলবো। অমিত বুঝতে পারছিল না সে এমন কেন করছে। এরপর রোহান অমিতের কণ্ঠ নকল করে আবার ওয়াসিমের বোন লুবনাকে ফোন করে আর বলে, আমি ভুল করে ফেলেছি, তোমার সাথে দেখা করে সরি বলতে চাই, প্লিজ দেখা করো। তখন লুবনা দেখা করতে রাজি হয়। রোহান লুবনার কণ্ঠ নকল করে আবার অমিতকে ফোন দেয় আর সে তাকে বুঝায়, অনেক আগে থেকেই তোমাকে পছন্দ করি, এজন্য সে অমিতের সাথে দেখা করতে চায়। লুচ্চা অমিতও তখন খুশি হয়ে যায়। এরপর রোহান আবার কণ্ঠ নকল করে লুবনার বাবাকে ফোন করে জানিয়ে দেয়, দেখ গিয়ে তোর মেয়ে আর অমিত কিভাবে লটরফটর করছে। আরও অনেক আজে বাজে কথা বলে। এই সব কথা শুনে লুবনার বাবা রেগে গিয়ে সঙ্গে সঙ্গে ওই জায়গায় চলে আসে যেখানে অমিত ও লুবনা একসাথে ছিল। লুবনার বাবা রেগে গিয়ে অমিতকে মারতে যায়। দুজনের ধস্তাধস্তির এক পর্যায়ে অমিত লুবনার বাবার পেটে ছুরি চালিয়ে দেয়, এরপর ছাদ থেকে ফেলে দেয়। এর আড়ালে রোহানকে দেখি সে অলরেডি খেলা শুরু করে দিয়েছে। স্টেপ বাই স্টেপ মাস্টার প্ল্যান করে রেখেছে সে। লুবনার বাবাকে হত্যা করার চেষ্টার জন্য পুলিশ অমিতের বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য হয়, কিন্তু সেলার পুলিশকে বলে এফআইআর ছিঁড়ে ফেলতে এবং ওয়াসিমকে পাঠাতে। পুলিশ বলে, আপনার কথাই তো ওয়াসিমকে গ্রেপ্তার করেছি, আবার ছেড়ে দিতে বলছেন কেন? সেলার ধমক দিয়ে বলে, মাতাল নাকি তুই, কখন আমি গ্রেপ্তার করতে বলেছি, যাও ছেড়ে দাও। ইন্সপেক্টর নালায়েত ভয়ে কিছুই বলতে পারে না। এদিকে রোহান রুমের ভিতর সুপ্রিয়াকে ছাড়া খুবই একাকিত্ব ফিল করছিল, তাই সে সুপ্রিয়ার কথা ভাবছিল।
এরপর আমরা ওয়াসিমকে দেখি তাকে পুলিশ ছেড়ে দিয়েছে। সেলার ওয়াসিমকে বলে, তোর বাবার চিকিৎসার খরচ আমি চালাবো আর রেপ করার কেসগুলো আমি সামলে নেব, তুই থানা থেকে এফআইআর তুলে নিয়ে যা। সে তাই করে। এরপর রোহান আবার অমিতের কণ্ঠ নকল করে ওয়াসিমকে ফোন করে আর বলে, প্লিজ ভুল বুঝিস না, আমি ব্যক্তিগতভাবে সবকিছু তোকে ক্লিয়ার করে বলতে চাই, প্লিজ গোপন আস্তানায় এসে দেখা কর। ওয়াসিম অমিত ভেবেই সে গোপন আস্তানায় যায় দেখা করতে। ওখানে রোহান অমিত সেজে দাঁড়িয়েছিল। ওয়াসিম যখন বুঝতে পারে সে রোহান, তখন সে ঘাবড়ে যায়। রোহান তখন লাইট অফ করে দেয়। ওয়াসিম কিছু করে ওঠার আগেই রোহান তাকে অন্ধকারে ইচ্ছে রকম মারতে থাকে এবং একটি পর্যায়ে রোহান ওয়াসিমের গলায় দড়ি পেঁচিয়ে একদম ফাঁসিতে ঝুলিয়ে দেয় আর ওয়াসিম ওখানেই মারা যায়। রোহান তখন একটা সাদা রুমাল তার কাঁধে ফেলে দেয়। এরপর পুলিশ যখন ঘটনাস্থলে এসে ওয়াসিমকে ফাঁসির দড়িতে ঝুলতে দেখে, তখন তার কাঁধ থেকে রুমাল উঠিয়ে দেখে রুমালে এএস লেখা, যার অর্থ অমিত সেলার, মানে তারই বন্ধু। পুলিশ অমিতকে সন্দেহ করে মাধাবরাও সেলারের সাথে কথা বলতে আসে। সেলার বলে, অমিত কেন তার বন্ধুকে খুন করতে যাবে, তাছাড়া আমি গতকাল তাকে অন্য শহরে পাঠিয়ে দিয়েছি, এবার এখান থেকে যাও। এরপর ওয়াসিমকে কবর দেওয়া হচ্ছিল, কারণ সে মুসলিম ছিল। দাফনের সময় রোহান সুপ্রিয়ার একটা ঘড়ি কবরে ফেলে দেয়, কারণ সুপ্রিয়া তার একটা ঘড়ি কবর দিতে বলেছিল, আরেকটা পুড়িয়ে ফেলতে বলেছিল। সুপ্রিয়ার শেষ ইচ্ছার ইঙ্গিতটা এখানে আমরা বুঝতে পারি। কবর দিয়ে রোহান যখন চলে আসছিল, চৌবে তখন রোহানকে দেখতে পায়, তাই তার সন্দেহ হয়। এরপর ইন্সপেক্টর চৌবে রোহানের বাসায় আসে আর তাকে জিজ্ঞাসা করে, কাল রাতে কোথায় ছিলে, গতকাল রাতে ওয়াসিম মার্ডার হয়েছে। রোহান বলে, আমাকে কি সন্দেহ করছেন স্যার? তখন চৌবে বলে, কারণ তুমি একদিন চ্যালেঞ্জ করেছিলে প্রতিশোধ নিবে, সেজন্য বলছি। রোহান বলে, আমি তো অন্ধ, কিভাবে আমি প্রতিশোধ নিব স্যার? তাছাড়া সে যে খুন করেছে এর ছিটে ফোটো কোনো প্রমাণও রাখেনি, আর সে অন্ধ বলেই পুলিশ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছে না, এটা কেউই বিশ্বাস করবে না। তবুও চৌবে রোহানকে সাবধান করে চলে যায়। এরপর দেখি রোহান পুলিশ ইন্সপেক্টর কণ্ঠ নকল করে অমিতকে ফোন দেয় আর বলে, ওয়াসিমকে কে মেরেছে সেই ইনফরমেশন আছে। অমিত জানতে চায় কে সে। রোহান বলে, এই বিষয়ে খুব সিক্রেট তোর সাথে কথা আছে, তাই আজ রাতে পুরাতন গোডাউনে দেখা কর, কিন্তু তোর সাথে যেন কেউ না থাকে। এরপর রোহান আগেই গোডাউনে গিয়ে নিজের মতো করে মেজারমেন্ট করে নেয় জায়গাটা এবং কিভাবে অমিতকে মারবে সেই পরিকল্পনা করে। কথা মতো রাতে অমিত একাই গোডাউনে চলে আসে। রোহান লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে দরজার আড়ালে। অমিত যখন দরজা খুলে ভিতরে ঢুকে, রোহান তখন রড দিয়ে তাকে বাড়ি দেয়, কিন্তু অমিত হেলমেট পরেছিল বলে তার কিছুই হয় না। অমিত রোহানকে দেখে বুঝে ফেলে সে কণ্ঠ নকল করে তার সাথে কথা বলেছিল। অমিত তখন রড নিয়ে রোহানকে একদম মেরে আধমরা বানিয়ে ফেলে। রোহান অমিতের গতিবিধি খুব ভালোভাবে খেয়াল করে রড হাতে নিয়ে তাকে মারতে সক্ষম হয়। অমিত আহত হয়ে যাওয়ার পর রোহান তার 4 হাত পা বেঁধে রাখে। এরপর রোহানের হাতে সুপ্রিয়ার দ্বিতীয় ঘড়িটিও পরিয়ে দেয়। রোহান তখন অমিতের কণ্ঠ নকল করে মাধাবরাওকে আবার ফোন করে আর বলে, ভাইয়া আমাকে বাঁচাও, ওয়াসিমকে যে মেরেছিল সে আমাকে গোডাউনে বেঁধে রেখেছে। এই কথা শুনে সে বলে, তুই চিন্তা করিস না, আমি এখনই আসছি। রোহান তখন ওখানে থাকা সবগুলো পেট্রোলের গ্যালেন ফুটো করে দেয় এবং একটি মোমবাতি জ্বালিয়ে গোডাউনের দরজার সামনে রেখে দেয়। রোহান অমিতের মুখে ট্যাপ পেঁচিয়ে দিয়ে বাইরে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই মাধাবরাও চলে আসে। সে ভাইকে বাঁচাতে গোডাউনের দরজা খুলতেই মোমবাতিটি পেট্রোলে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে পুরো গোডাউনটি ব্লাস্ট করে, আর এভাবেই অমিত পুড়ে মারা যায়। সাথে সাথে সুপ্রিয়ার ঘড়িটিও তার ইচ্ছা অনুযায়ী অমিতের সাথে পুড়ে যায়। এভাবেই সুপ্রিয়ার শেষ ইচ্ছা পূরণ হয়। কিন্তু রোহানের মিশন এখনো শেষ হয়নি। সে বলেছিল এই খেলার কোনো লাইফলাইন রাখবে না। রোহানের ডেড বডি পুড়ে ছাই হয়ে যাওয়াতে তার লাশ পুলিশ আর খুঁজে পায় না। পরদিন দেখি প্রতিবেশী এক ছেলে এসে রোহানকে বলে, প্লিজ তুমি বাবার কণ্ঠ নকল করে স্কুল টিচারকে ফোন করে আমাকে ছুটি নিয়ে দাও, কারণ আজকে সে স্কুলে নাকি খেলতে যাবে। রোহান ছেলেটির কথা মতো তাই করে, কিন্তু তখন সেখানে চৌবে চলে আসে, কিন্তু রোহান বুঝতে পারে না। চৌবে বুঝে যায় রোহান সবার ভয়েস নকল করে এই মার্ডারগুলো করেছে। চৌবে রোহানকে আলটিমেটাম দেয় 24 ঘন্টার মধ্যে সে সকল প্রমাণ সহকারে এই কেস ক্লোজ করে ফেলবে। এজন্য চৌবে নালায়েতকে ফোন করে বলে রোহান, অমিত ও ওয়াসিমের সমস্ত কল ডিটেইল বের করার জন্য, আর রোহানের বাসার চারপাশে পুলিশ নজরদারি করতে বলে যাতে করে সে বের হতে না পারে। এরপর মহল্লায় পুলিশ এসে রোহানের বাসার নিচে নজরদারি করতে থাকে। এরপর কল ডিটেইল চেক করে ইন্সপেক্টর চৌবেকে জানানো হয় সবগুলো ফোন একই জায়গা থেকে করা হয়েছিল। সেদিন রাতেই জাফর পরিবারের সদস্যদের নিয়ে রোহানের বাসা নিচ দিয়ে যাচ্ছিল। পুলিশ তাকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করে।
তখন আবার ওখানে ধোঁয়া উড়তে দেখি। জাফরকে চেক করা শেষে পুলিশ ছেড়ে দেয়। এদিকে চৌবে মাথাপ্রাওয়ের কাছ থেকে টাকা খেয়ে ডিল করছিল যে তোমার ভাইকে খুন করেছে, আগামীকাল সকালে তোমার হাতে আমি তাকে তুলে দিব। কিন্তু এখনই সে নাম বলে না, কারণ এখনো কিছু তথ্য উদ্ধার করতে বাকি আছে। এরপর চৌবে স্টেশনের পাশে ওই টেলিফোন বুথে চলে যায় এটা জানার জন্য এখান থেকে কে ফোন করত, কিন্তু টেলিফোন বুথটি তখন বন্ধ ছিল আর ওখানে কর্মরত ওই লোকটিও ছিল না। চৌবে জানতে পারে সকাল 7টায় এটা খোলা হয়। পরদিন সকালবেলা দেখি চৌবে রোহানের কাছে আসে আর বলে এসব তুমি কিভাবে করলে। তখন ফ্ল্যাশব্যাকে দেখি গতকাল রাতে যখন পুলিশ জাফরকে জিজ্ঞাসাবাদ করছিল তখন ওখান দিয়ে একটা লোক ধোঁয়া ছাড়ছিল, আর ওই সুযোগে রোহান প্রতিবেশী ছেলেটির সাহায্যে সাইকেল নিয়ে ওখান থেকে বের হয়ে আসে। এটা তার একটা পরিকল্পনা ছিল। রোহান বের হয়ে আবার ওখান থেকে মাধাবরাওকে ফোন করে আর নিজের সম্পর্কে বলে দেয় সে কিভাবে সবাইকে মেরেছে। মাধাবরাও তখন নিজের ছোট ভাইয়ের প্রতিশোধ নিতে রোহানকে মারার জন্য উন্মাদ হয়ে যায়। রোহান তখন তাকে একটা বিল্ডিং এ এসে দেখা করতে বলে যেখানে রোহান ফ্ল্যাট নিয়ে সুপ্রিয়ার সাথে থাকার পরিকল্পনা করেছিল। যাই হোক, মাধাবরাও রোহানকে মারতে সেখানে ছুটে আসে। এরপর মাধাবরাও রোহানকে ডাকতে থাকে। তখন রোহান বের হয়ে আসে। মাধাবরাওয়ের চামচা রোহানকে মার দিয়ে দৌড়ে যায় আর রোহানের আগে থেকে পেতে রাখা ট্র্যাপে পড়ে একদম নিচে পড়ে গিয়ে সে মারা যায়। এখন বাকি থাকে শুধু মাধাবরাও। এরপর তাদের দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। লড়াইয়ের এক পর্যায়ে রোহান তার শরীরে বেল্ট পরে মাধাবরাওকে নিয়ে বিল্ডিং থেকে ঝাঁপিয়ে পড়ে। মাধাবরাওয়ের জীবন তখন রোহানের উপর নির্ভর করছে। রোহান তখন মাধাবরাওকে বলে সুপ্রিয়া আত্মহত্যা করেছিল, কিন্তু সেটা একটা মার্ডার ছিল, আর এখন এটাও একটা মার্ডার হবে, কিন্তু বিষয়টা হবে আত্মহত্যার মতো। এই বলে সে মাধাবরাওয়ের হাত ছেড়ে দেয় আর সে নিচে পড়ে মারা যায়। এসব শোনার পর চৌবে তার মাস্টার প্ল্যানের প্রশংসা করতে বাধ্য হয়। সবগুলো মার্ডার এমন ভাবে হয়েছে প্রত্যেকটা আত্মহত্যার মতো, কিন্তু রোহানকে দোষী প্রমাণ করার জন্য চৌবের কাছে কোনো ডকুমেন্ট ছিল না, কারণ সে অন্ধ, তাই কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। কিন্তু দোষী প্রমাণ করার একটা মাত্রই পথ ছিল, টেলিফোন বুথের কর্মরত ওই লোকটি যে দেখেছে এখান থেকে কে কল করেছিল। তাই চৌবে আবারও সেখানে যায় ওই লোকটিকে রোহানের ছবি দেখাতে যে এই লোকটি এখান থেকে ফোন করতো কিনা। কিন্তু চৌবে রোহানের ছবি দেখাতে গিয়ে কর্মরত ওই লোকটিকে দেখে সে নিজেও অন্ধ, তাই সে কি করে বলবে এখান থেকে রোহান ফোন করতো বা অন্য কেউ ফোন করতো। চৌবের তখন রোহানের ওই কথাটি মনে পড়ে যায়। সে বলেছিল এই খেলাটা সে শেষ করবে, আর এই খেলার কোনো চিহ্ন, কোনো লাইফ লাইন সে রাখবে না। তাই চৌবে রোহানকে আর দোষী প্রমাণ করার কোনো রাস্তাই থাকে না। সবশেষে রোহান সুপ্রিয়ার সব প্রতিশোধ নেওয়া শেষে সুপ্রিয়ার অস্থি ছাইগুলো সমুদ্রের পানিতে বিসর্জন দিয়ে দেয়। আর এখানেই মুভির গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ।